দেখুন, বাংলায় মানুষের সরকারি স্বাস্থ্য বীমা নিয়ে রাজ্য সরকারকে বারবার অবস্থান বদল করতে হচ্ছে। কোন কারণে অবস্থান বদল সেটা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা আগেই বলেছিলাম। তো পরবর্তীকালে দুবার অবস্থান বদলের কথা শোনা যাচ্ছে। ফলে আমাদের বক্তব্য এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং একটা পূর্ণাঙ্গ বিবৃতি তার কিন্তু জনসমক্ষে আনা উচিত। তার কারণ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিলেন। স্বাস্থ্যসাথী বাড়ির মহিলা সদস্যকে কেন্দ্র করে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বিমা, বিনামূল্যে চিকিৎসা এবং সরকারি যে হাসপাতাল, তারপরে জেনেরিক ওষুধ, ওইগুলো আলাদা পার্ট, আমি তার মধ্যে যাচ্ছি না। মানুষের অনেক রকম রিলিফ ছিল। আর পাশাপাশি তার সঙ্গে এই স্বাস্থ্যসাথী কার্ড তখন থেকে বিজেপি বলে আসছিল সেখানে আয়ুষ্মান ভারত আনতে দিতে হবে। আয়ুষ্মান ভারত, তো সেখানে আমরা বারবার বলেছিলাম যে আয়ুষ্মান ভারত এটায় সবাই এন্টাইটেলড নন, সবাই তো যোগ্য বলে বিবেচিত হবেন না, অনেক মানুষ বাদ যাবেন। বরং স্বাস্থ্যসাথী সব মানুষ পাচ্ছেন। ফলে জোর করে এই আয়ুষ্মান ভারত বলার কোনো, সেখানে মানুষকে পুরো উপকারটা পাইয়ে দেওয়া যাবে না। সরকার উল্টেছে, এরপর ঘোষণা হলো আয়ুষ্মান ভারত বাংলায় হবে। এবং এরপর আমরা বিধানসভা কক্ষে সরকারের একটি মুদ্রিত ভাষণে আমরা দেখলাম সেখানে বলা হচ্ছে একটা লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বা যারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্য দেওয়া হবে। এটা লিখিতভাবে কিন্তু রয়েছে, লিখিতভাবে রয়েছে বিধানসভায়। তো তাহলে কি দাঁড়ালো যে আয়ুষ্মান ভারত তার মানে সবাই পাবে না। এবার যারা পাবেন না তাদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে। এরপরে আমরা আবার একটা নতুন ঘোষণা দেখছি, সেখানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলটা বাদ যাচ্ছে। সেখানে বলা হচ্ছে যারা আয়ুষ্মান ভারত পাবেন না তাদের জন্য আলাদা একটি রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা আনা হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এক, নির্বাচনের আগে মানুষকে বারবার যেটা বলে বিভ্রান্ত করা হয়েছে আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারত, এবং তৃণমূল যেটা বলে এসছে, আমরা যেটা বলে এসছি যে আয়ুষ্মান ভারত সবাই পাচ্ছেন না, পাবেন না, ক্রাইটেরিয়ায় বাদ যাবেন। আজকে দেখা যাচ্ছে সেটা সত্যি। এরপরে যদি বলা হয় আবার একটা 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা, তো সেটা তো স্বাস্থ্যসাথী ছিল, তাহলে আপনারা স্বাস্থ্যসাথীটা বন্ধ করলেন কেন? তাহলে তো স্বাস্থ্যসাথী ছিলই। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তাঁর সময় সকলের জন্য করে দিয়েছিলেন। তো তাহলে স্বাস্থ্যসাথী নয় আয়ুষ্মান ভারত, আবার বলা হবে আয়ুষ্মান ভারতে হবে না তাদের জন্য একটা বিমা। চূড়ান্ত বিভ্রান্তি। এক, স্বীকার করে নিতে হবে আয়ুষ্মান ভারত সকলের জন্য নয়। কজন পাচ্ছেন, কজন এন্টাইটেলড, কজন উপভোক্তা? 2, তাহলে উপভোক্তা নন সেরম মানুষের জন্য যে বিমার কথা বলা হচ্ছে সেটা কজনের জন্য? 3, স্বাস্থ্যসাথী কজন উপকার পেয়েছেন? এবং সর্বশেষ প্রশ্ন, তাহলে স্বাস্থ্যসাথীটাকেই ফিরিয়ে আনা হোক, স্বাস্থ্যসাথীকে স্বীকৃতি দিয়ে রাখা হোক। এ ব্যাপারে রাজ্য সরকার বারবার অবস্থান যেহেতু বদল করছেন, তাদের একটা স্পষ্ট বিবৃতি জরুরি। এটা আমরা খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়টা। কারণ মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বেশি সংখ্যক মানুষকে স্বাস্থ্যে রিলিফ দেওয়ার চেষ্টা করেছেন। এখন মানুষ সেই রিলিফটা পাচ্ছেন না বলে বহু জায়গা থেকে অভিযোগ আসছে যে স্বাস্থ্যসাথীটাকেও নষ্ট করা হয়েছে, আয়ুষ্মান ভারত সবাই পাচ্ছে না, তাহলে বাকিদের জন্য কি? মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তো মাথাপিছু 5 লক্ষ হতে পারে না। ফলে এই যে একটা মুদ্রিত বিবৃতি এখানে রয়ে গেল যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নেওয়া হবে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তো এরকম পার হেড 5 লক্ষ টাকা কীভাবে সম্ভব সেটা? ফলে আবার এখন যেটা বলছেন যে স্বাস্থ্য বিমা
নতুন একটা যারা আয়ুষ্মান ভারত পাবেন না, তাহলে হোয়াই নট স্বাস্থ্যসাথী কন্টিনিউড হোক। মেনে নিন যে স্বাস্থ্যসাথী সবার জন্য ছিল, স্বাস্থ্যসাথীতে এত মানুষ উপকার পেয়েছেন, একটা তুলনামূলক হিসাব দিন যে স্বাস্থ্যসাথী গত কবছর কতজন মানুষ পেয়েছেন, কত টাকার কভারেজ ছিল, আর আয়ুষ্মান ভারত তার কি অবস্থা। কেন আর একটা বিমার কথা বলতে হচ্ছে? আর একটা বিমার কথা যদি বলতে হয় তাহলে কেন স্বাস্থ্যসাথীকেই কন্টিনিউ করা হবে না? এই বিষয়টা যেহেতু পুলিশ প্রশাসন এবং তদন্ত, আমরা সমস্ত খবর সংগ্রহ করা হচ্ছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ কোনো একটা কারণ দেখিয়ে গ্রেফতার করেছে, কিন্তু সেইটা তার কোনো যৌক্তিকতা ছিল কি নেই, আমরাও আমাদের যে বিভিন্ন সোর্স আছে আমরা সমস্ত রকম খবরাখবর নিচ্ছি। কিন্তু একটা জিনিস আপনারা তাহলে খেয়াল রাখুন যে কত বড় মিথ্যাচার আরজি করার সময় হয়েছে। যে আরজি করে যখন কোনো ভয়ঙ্কর ঘটনাটি ঘটল, অভয়ার মৃত্যু, তারপরেই একটি সংগঠনের তরফে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে চিঠি যায় যে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সরকারি গাইডলাইন মেনে যে এই ধরনের ক্ষেত্রে, দেখুন মৃত্যু টাকা দিয়ে ক্ষতিপূরণ হয় না, কিন্তু সরকারের খাতায় বিভিন্ন ধরনের মৃত্যু এবং আহতের ক্ষতিপূরণের নিয়ম এবং রীতি আছে, এবং সেটা একটা কাঠামো করা আছে, সারা ভারতবর্ষে সেই কাঠামোটা চালু আছে। তাহলে তখন রাজ্য সরকার সংশ্লিষ্ট পরিবারকে টাকা দিতে চেয়েছিলেন, তখন বলা হয়েছিল মুখ বন্ধ, অমুক তমুক, কেন টাকা দেবেন, টাকা নেব না, কত কি। তাহলে এখনো তো নতুন সরকার টাকা দিচ্ছেন, তাহলে এখন তো সেই ব্যক্তির সেই সব কথাবার্তাগুলো শোনা যাচ্ছে না। তাহলে তখন যেগুলো বলা হয়েছিল, আর তখনও তো নিয়ম মেনে হয়েছিল। এটা শুধু পশ্চিমবঙ্গ না, এটা সারা ভারতবর্ষের খুব অপ্রিয় বিষয়, যেটা খুব কুৎসিত মৃত্যু হলে, দুর্ঘটনায় মৃত্যু, অমুক মৃত্যু, জখম, চিকিৎসা, আলাদা আলাদা ভাগ থাকে, এত টাকা সরকারকে সেই পরিবারকে দিতে হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও সেটা দিতে গেছিলেন, তখন সেটা নিয়ে সিন ক্রিয়েট করে বলা হলো ঘুষ দেওয়া হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, কেন টাকা দেওয়া হবে। সেই টাকাটা তো এখনও দেওয়া হলো, সেই টাকাটা তো অন্য রাজ্যেও দেওয়া হচ্ছে, এই টাকাটা দেওয়ার মধ্যে তো কোনো অন্যায় নেই। কোনো এখন সরকার তার বিধিবদ্ধ নিয়মে কোনো একটি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকার টাকা দিচ্ছেন, আমরা সেটাই বলতে চাইছি। তাহলে যে বা যারা অভয়ার সময় নানা রকম মিথ্যা কুৎসা ছড়িয়ে উত্তেজনা তৈরি করেছিলেন, তারা এখন মুখে সেলোটে আটকে বসে আছেন কেন? আমরা কিন্তু একবারও বলছি না এখন টাকা দেওয়াটা ভুল। টাকাটা সরকার বা এখনকার মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দিয়েছেন, দিতে পারেন। একই কাজ আগের মুখ্যমন্ত্রী করেছিলেন, তখন সেটা নিয়ে কিন্তু নাটক করা হয়েছিল, নেব না, ঘুষ দিতে আসছে, কত বড় বড় কথা। কিসের ঘুষ, কেন ঘুষ? সরকারি নিয়মে রয়েছে এটা, এবং সেটা পুলিশ প্রশাসনকেই গিয়ে বলতে হয়, দিতে হয়, অফার করতে হয়। কে নেবেন কে না নেবেন তার ব্যাপার, কিন্তু তার মানে এই নয় যে সেটা ঘুষের টাকা। তো যারা সেই সময় এই ঘুষের টাকা বলে এত কথা বলেছিলেন, তারা মুখে সেলোটে আটকে বসে আছেন কেন? এখন মেনে নিন। দেখুন, এ ব্যাপারে তো কিছু বলতে পারবো না, কারণ আমরা বিষয়টার ওই ভয়ঙ্কর ঘটনাটার পর আমরা সবাই তার দোষীদের গ্রেফতার, শাস্তি, এগুলো আমরা দাবি করেছি। কিন্তু এই যে এখন যে বিতর্কটি আসছে, যে এখন যিনি ধৃত তিনি ওখানে গেছেন কি না, কথা বলেছেন কি না, এ বিষয়টা আমরা খবরাখবর নিচ্ছি, এ বিষয়টা আমরা কোনো মন্তব্য এক্ষুনি করছি না। সেটা একাধিক জায়গা থেকেই অভিযোগ আসছে, যে একটা কোনো যে কোনো বিষয়ে প্রতিবাদ কিছু হলেই
যদি উস্কানি বলা হয় বা গ্রেফতার করা হয় বা যে কোনো কারণে সেখানে গিয়ে আগে পুলিশ চলে যায়, তো সেগুলো কতখানি পুলিশের যাওয়া উচিত, দরকার, কতটা চাপ তৈরির জন্য, কতটা প্রতিবাদ দমন করার জন্য, কতটা প্রতিবাদের আওয়াজ যাতে না ওঠে চাপ সৃষ্টির জন্য, সেগুলো খতিয়ে দেখছে সবাই। এই যে গুন্ডা দমন আইন চালু হয়ে গেল আজ থেকে, এবং এটা যেটা অভিযোগ উঠছে যে এরপরে তো পুলিশের হাতে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, যাকে খুশি এক বছর গুন্ডা দমন আইন যেটি চালু হয়েছে, এই আইনটি গুন্ডা দমন আমরা সবাই চাই, গুন্ডা দমন আমরা সবাই চাই, কিন্তু এই আইনের মধ্যে দিয়ে এমন কিছু বিষয় এসছে সেগুলি আরও বিপজ্জনক এবং সরকার সেগুলি অপব্যবহার করতে পারেন, এই আশঙ্কা থেকে সেগুলি পরিবর্তনের দাবি করা হয়েছে। গুন্ডা দমন আইন আমরা সবাই নিশ্চিতভাবে চাই, কড়াভাবে থাকুক, কিন্তু এর আগে আইপিসি সিআরপিসি ছিল, এরপর ন্যায়সংহিতা এসছে, তো তাহলে এমন কোথায় ফাঁক ছিল যে এটা আনতে হলো? এবার দেখা যাচ্ছে যে বিনা বিচারে দীর্ঘদিন আটকে রাখা যাবে, যে ব্যক্তিকে আটকে রাখা যাবে সেই ব্যক্তি আইনজীবী দিতে পারবেন না, কোর্টে প্রডিউস করা হবে না। এখন যেরকম নিয়ম আছে আপনাকে অ্যারেস্ট মেমো সঙ্গে সঙ্গে দিতে হবে, নতুন আইনে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট মেমো হাতে কদিন সময় পাওয়া যাবে, 24 ঘন্টার মধ্যে কোর্টে তোলার নিয়ম আছে এখন। এখানে দেখা যাচ্ছে কোর্ট বলে কিছু নেই, কোর্ট আর জুডিশিয়ারিকে বাইপাস করে রাজ্য সরকার নিয়ন্ত্রিত একটি অ্যাডভাইসারি কমিটি, তাকে পুলিশ স্যাটিসফাই করবেন, পুলিশের কোনো অফিসার বলবেন এই ব্যক্তিকে এই অনুমানে আমরা আটকে রেখেছি এবং সেটা জাস্টিফাইড, এবং সেই ব্যক্তি কোনো আইনজীবী দিতে পারবেন না। ফলে এই গোটা বিষয়টা আমরা মনে করি গুন্ডা দমনের জন্য যে আইন আগেও ছিল, যে আইন ইতিমধ্যেই কাঠামোয় রয়েছে, সেগুলি কার্যত যথেষ্ট ছিল, কিন্তু কোর্ট এবং জুডিশিয়ারিকে অ্যাভয়েড করে নতুন যে বিষয়গুলি ইনক্লুড করা হয়েছে আমরা তার বিরোধিতা করেছি। আমরা এখনও বলছি যে সরকার এই পার্টিকুলার কয়েকটি সাবক্লজ যেগুলি রয়েছে, কিছু ক্লজ কিছু সাবক্লজ, সেগুলো কিন্তু মানে এটা গুন্ডা দমনের বদলে মানে প্রতিপক্ষ দমন, তার রাজনৈতিক কাজে বেশি লেগে যাবে। কোথাও কি মনে হচ্ছে সরকার প্রতিবাদ বা বিক্ষোভকে কোনো রকম ভয় পাচ্ছে? দেখুন, একটা সরকার ক্ষমতায় এসছে, এত তাড়াতাড়ি তাদের সব বিষয়ে সমালোচনা করাটা ঠিক নয়, তবুও কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত পুলিশি তৎপরতা এবং অতিরিক্ত পুলিশের বাড়াবাড়ি, বিরোধী দল ভাঙতে পুলিশ কাজ করছে সে নয় একটা দেখা যাচ্ছে, আবার রাস্তায় ফিতে মাপতে গেলেও পুলিশ গিয়ে হাজির হয়ে যাচ্ছে। আবার ইন্টারেস্টিংলি যারা তৃণমূল থেকে দূরত্ব তৈরি করে অন্যদিকে যাচ্ছেন, পুলিশ আবার তাদের দিকটা দেখতে পাচ্ছে না। মুখ্যমন্ত্রী বলছেন 80টা 90টা বেআইনি কনস্ট্রাকশনের মালিক, পুলিশ কিন্তু তার কাছে যায় না। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে খুন হয়ে যাওয়া ব্যক্তির স্ত্রী যাচ্ছেন, আর খুনের মামলায় অভিযুক্ত তিনি অন্য মঞ্চে বসে আছেন বলে পুলিশ তাদের দেখতে পাচ্ছে না। ফলে পুলিশ অত্যন্ত সুকৌশলে বিরোধী দলকে ভাঙার কাজে যতটা ব্যবহৃত হচ্ছে, মানুষের আসল গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে নিশ্চিতভাবে আমরা আশা করব যে পুলিশকে মুখ্যমন্ত্রী যথাযথভাবে একটা নিরপেক্ষ চেহারায় ব্যবহার করবেন। না, এটা একটা প্রশাসনিক বিষয়, নিশ্চিতভাবে আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখবে। ওই এলাকার গ্রাউন্ড রিয়েলিটি কি, ওখানকার মানুষ কি বলছেন, তাদের সুবিধা অসুবিধা নিশ্চিতভাবে আমরা খতিয়ে দেখব, কিন্তু প্রশাসন প্রথমে একটা কিছু করছে বলেনি সঙ্গে সঙ্গে তাকে মানে খারাপ বলে শুরু করব, আমরা সেটা একদমই করছি না। প্রশাসন কোনো একটা পদক্ষেপ নিয়েছেন, তার প্লাস কি আছে, প্রশাসন যেটা বলছেন সেটা সত্যিই প্লাস কি না, তার মাইনাস কি হতে পারে, মানুষের কি কি মানে সুবিধা অসুবিধা হতে পারে, সেগুলো দেখে আমরা বক্তব্য জানাবো। কাউকে নেওয়া না,
দেখুন সমাজের বিশিষ্ট মানুষেরা। বিজেপি এর আগে বলেছিল তৃণমূল থেকে নেবেন, আবার যারা আজকে গিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী থাকতেন তারা নিশ্চয়ই তখন যেতেন না। অ্যাকচুয়ালি যে কোনো কারণে হোক, আপনারাও জানেন, নানা আমরা বলেছি ইলেকশন কমিশন থেকে শুরু করে নানা কারণ, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, তো তারপরেই অনেকে ছটফটানি শুরু হয়েছে। তো এখন দেখতেই পাচ্ছেন একসঙ্গে কীভাবে কত লোকের একসঙ্গে শ্বাসকষ্ট হয়, কি অদ্ভুত টাইমিং, একই সঙ্গে মানে কত লোকের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। শ্বাসকষ্টে কেউ কেউ অন্য দলে চলে গেলেন, কেউ কেউ ইস্তফা দিলেন, এটা বিভ্রান্তিকর পরিস্থিতি চলছে। রাজ্যসভার যারা তারা বলছেন আমরা বিরাট বিপ্লবী, আমরা ইস্তফা দিয়ে দিলাম। আবার লোকসভার লোকেরা বলছেন আমরাও বিপ্লবী কিন্তু আমরা ইস্তফা দেব না। আবার বিধানসভায় বলছে আমরাও বিপ্লবী কিন্তু আমরা ইস্তফার কথা ভুলেও ভাবছি না। আবার রাজ্যসভার লোকেরা বলছেন আমরা ইস্তফা দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা কত বড় বিপ্লবী। ফলে এই সমস্ত একটা রয়েছে। মানুষ যারা তৃণমূল কর্মী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল কর্মীরা আক্রান্ত, তৃণমূল কর্মীরা তাদের উপর নানা রকম আপদ বিপদ চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সময় যে নেতারা নিজেদের অঙ্কে শিবির বদল করছেন, দল বদল করছেন, চেয়ারের মোহে দৌড়চ্ছেন, এটা কষ্ট পাচ্ছেন কর্মীরা। কর্মীরা এগুলো একদম পছন্দ করেন না, সাধারণ মানুষ এই রাজনীতিটা ঘৃণা করছে। সুস্মিতা দেব বলছেন যে 4 তারিখের আগে তিনি জানতেন না তৃণমূলে এখন দুর্নীতি রয়েছে এবং শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালো মুখ্যমন্ত্রী। আমি দেখুন আবার বলছি যে যখন সুস্মিতা দেব, আমি রিপিট করছি যে সুস্মিতা দেব, তার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, আমি কোনো কটু মন্তব্য করতে চাই না, কিন্তু তার পিতা প্রয়াত সন্তোষমোহন দেবকে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন যে সুস্মিতা দেবকে অন্য রাজ্য থেকে বাংলায় এনে রাজ্যসভায় পাঠিয়েছিলেন একাধিকবার। তো সুতরাং সেগুলো তো একটু মনে রাখা উচিত। এখন যাচ্ছেন, আপনাকে যেতে হচ্ছে, কোনো একটা দলে যাচ্ছেন, যাওয়ার সময় সবাই এই ধরনের কথা বলে। আমরাও জানি মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতাচ্যুত না হতেন, মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে কার কার কী কী ভূমিকা হতো সেগুলো সবাই জানেন। তিনি স্বীকার করেছেন যে যদি 4 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় জিততেন তাহলে তিনি অবভিয়াসলি দল বদল করতেন। দেখুন এত বড় স্বীকারোক্তি যাদের আসছে তাদের সেখানে আমি কী মন্তব্য করব? যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো মমতা বন্দ্যোপাধ্যায় আজ ক্ষমতায় নেই, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই, তো সেই কারণে একসঙ্গে কিছু সাংসদ, কিছু বিধায়ক, কিছু অমুক কিছু প্রবলেম তাদের তৈরি হচ্ছে, তারা অনেক কিছু জানতে পাচ্ছেন, তাদের অনেক শ্বাসকষ্ট হচ্ছে, তাদের অনেক দুঃখ বেদনা ব্যথা বেরিয়ে আসছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতেন তাহলে এদেরকেই যে মমতাদির চারপাশে কী কী চেহারায় দেখা যেত সেটা শুধু আমরা নয়, আপনারাও সবাই জানেন। তো সুতরাং এখন এগুলো হয়েছে, দেখতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে, কি বলবো। আমরা তো প্রস্তুত, আমরা তো পুরো প্রস্তুত। আমরা তো ভিক্টোরিয়া সামনে তো আমরা চেয়েছি এবং আমরা তো বলছি আমরা রেকর্ড সমাবেশ করার জন্য আমরা প্রস্তুত। এখন সেটা জানে বলেই তো সরকার পক্ষ তৃণমূলকে একটু ডিস্টার্ব করা। আচ্ছা বলুন, তৃণমূল নাকি দুর্বল, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির নাকি দুর্বল,